নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা জানেন, আমরা প্রতি রাতে এই সময়টাতে এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই। আজ এমন একটি ভাবনা, এমন একটি বিষয়, যে ভাবনা এবং বিষয়টি শুধুমাত্র আপনারা যারা এই রাজ্যে থাকেন আপনাদেরকেই গৌরবান্বিত করবে না। আজকের এই ভাবনা এবং বিষয় আমাদের দেশের প্রতিটি নাগরিককে গৌরবান্বিত করবে। আমাদের আজকের এই বিষয় এই পৃথিবীর এমন হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষকে গৌরবান্বিত করবে যারা আদতে জীবনে ঝুঁকি নিতে ভালোবাসে। আপনারা জানেন এবং ইতিমধ্যেই দেখছেন আমার মাথার উপরে যে লাইনগুলো যাচ্ছে তাতে আমরা স্পষ্ট করে বলছি, ইতিহাস গড়েছে আমাদের রাজ্যের এক যুবক। আপনারা ইতিমধ্যেই পড়েছেন যে আমাদের রাজ্যের যুবক বাপি দেবনাথ, তিনি এভারেস্ট বেস ক্যাম্পে সাইকেল নিয়ে চড়েছেন এবং এটা অসাধারণ একটি নজির। অসাধারণ এই জন্যে কারণ বাপি তিনি এই পৃথিবীর প্রথম বাঙালি যিনি এভারেস্টের বেস ক্যাম্পে উঠেছেন। শুধু তাই নয়, তিনি এই পৃথিবীর অষ্টম মানব যিনি এই অসাধারণ কৃতিত্বের দুর্দান্ত নজির রেখেছেন। এবং তাই নয়, তিনি এই দেশের তৃতীয় নাগরিক। আমি যদি ভারতবর্ষের কথা বলি তাহলে তিনি তৃতীয় নাগরিক যিনি এই উচ্চতায় পৌঁছে দেশের জাতীয় পতাকাকে গেড়ে তারপর তিনি বলতে পেরেছেন আমি করে দেখিয়েছি। আমরা আজ আমাদের সঙ্গে সরাসরি তাকে যুক্ত করার চেষ্টা করব। আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে, তিনি এখনো পাহাড় থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছেন, আমরা তার সঙ্গে কথা বলেছি এবং প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা চেষ্টা করব যদি সরাসরি তার সঙ্গে কথা বলতে পারি। তবে তার আগে আপনাদের একবার প্রত্যেককে দেখাতে চাই আমরা আমাদের আজকের এই আয়োজনের যিনি মূল নায়ক। শুধুমাত্র আজকের আয়োজনের জন্য নয়, সার্বিকভাবে আমাদের রাজ্যে যে কয়েকজন নায়কের কথা আমরা আগামী বহু বছর বহু যুগ হয়তো বা মনে রাখবো, বাপি তাদের অন্যতম একজন। বাপি কি করেছে সেখানে এবং সে আসলে কেমন ভাবে কি পরিবেশে দুর্দান্ত এই সাফল্য অর্জন করেছে তার সামান্য নজির আপনাদের একটু দেখাতে চাই। শুরুতেই দেখুন, ये जो पूरा पहाड़ देख रहे हो ना, ये पूरा का पूरा पहाड़ अभी कंप्लीट करके मुझे अभी इधर जाना है। अभी ये बैलेंस नहीं हो रहा है बोल के मुझे अभी घुमा के इसको खड़ा करना पड़ रहा है। पानी का फोर्स देखोगे, ये पूरा का पूरा पहाड़ी, और इसमें ये एक नीचे से एक रास्ता, ऊपर से एक रास्ता, उसके ऊपर भी और एक रास्ता है। मतलब मैप देख देख के मुझे अभी जाना पड़ रहा है, बिकॉज अभी तो टूरिस्ट इतना ज़्यादा नहीं है, ऑफ सीजन चल रहा है, तो कोई भी गलत रास्ता होगा तो भटकता रहूँगा। तो बहुत सोच समझ के मैप रीड करके उसके बाद चल रहा हूँ। अभी मैं जा रहा हूँ फेरीची की तरफ। ये कंप्लीट है, अभी ये भी कंप्लीट करना बाकी है। मैं हर टाइम वीडियो में ये देखा था, मुझे ये इतना क्यूट लगता है ना ये मनी। अभी ये मेरे सामने है। শহর আগরতলার চন্দ্রপুরের বাসিন্দা বাপি, তাকে আমরা সরাসরি আজ এই আয়োজনে সংযুক্ত করার চেষ্টা করছি। আমরা একবার দেখি যদি তার সঙ্গে যোগাযোগ করা যায়। আপনারা আমাদের সঙ্গে অপেক্ষায় থাকুন। বাপি, আপনি আছেন আমাদের সঙ্গে? শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, শুভজিৎ বলো। আপনারা দেখছেন এবং আমরা সবাই মিলে, আপনারা যে যেখানে আছেন এই রাজ্যের, ত্রিপুরার যে যেখানে আছেন, আমরা সবাই মিলে একবার তার জন্য নিজেদের ড্রয়িং রুমে বসে হাততালি দিই। আমরা সবাই মিলে তাকে আমাদের সাধুবাদ জানাই, আমাদের আন্তরিক আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। বাপি, ম্যানি 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 কনগ্রেচুলেশনস। আমি জানি না কতগুলো কনগ্রেচুলেশন বললে সত্যি অর্থে আপনাকে শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানানো যায়। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত এবং রাজ্যবাসীর সকলের তরফে আরো একবার আমরা গৌরবান্বিত বোধ করছি। PB24 পরিবার, প্রতিবাদী কলম পরিবার এবং প্ল্যানেটিস্ট পরিবার আপনাকে আন্তরিক আন্তরিক ভালোবাসা জানাচ্ছে। বাপি, ধন্যবাদ দাদা। বলো। একদম শুরুতে একটু জানতে চাইবো, ঠিক এই মুহূর্তে আপনি কোথায় আছেন, কি পরিস্থিতিতে আছেন, কোন জায়গাটায় রয়েছেন, জায়গার নাম কি, এভারেস্ট থেকে কতটা দূরে? আমি এখন বর্তমানে 4200 মিটার উপরে,
আর আমি গতকালকে এখানে চলে এসেছিলাম, তো আজকে এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টির কারণে আমি জাস্ট শেল্টার নিলাম। আর এটা হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প থেকে 15 কিলোমিটার আগে, ট্যাংবোচে। হ্যালো, হ্যাঁ বলছি, এটা হচ্ছে তোমার ট্যাংবোচে। এটা বাপি শোনা আমার যাচ্ছে মাউন্ট আমাদের এভারেস্ট কথা? বেস ক্যাম্প থেকে 15 কি 16 কিলোমিটার আগে ওটা। আর ওখানকার টেম্পারেচার মোটামুটি তুমি ধরে রাখো 8 কি 9 ডিগ্রির মধ্যে আছে আপাতত। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো কি? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমার এদিক থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আমরা যেটা জানতে চাইছি যে এই এক্সপেরিয়েন্সটা, মানে পৃথিবীর প্রথম বাঙালি হিসেবে আগরতলার এবং ত্রিপুরার এক যুবক, তিনি গোটা পৃথিবীকে জানান দিয়েছেন তিনি প্রথম বাঙালি যিনি এভারেস্ট বেস ক্যাম্পে যেতে পেরেছেন, তাও বাইসাইকেলে করে। এই অনুভূতিটা কেমন বাপি আসলে? আহ, সত্যি কথা বলতে গেলে 2021 সালে যখন আমি অল ইন্ডিয়া কমপ্লিট করি, তার থেকে আমি একটা প্রিপারেশন নিতে থাকি যে আমার একটা আলাদা কিছু একটা জার্নি করতে হবে। আর এই জার্নিটা প্রিপারেশন আমি নিয়েছিলাম মোটামুটি 2023 সাল থেকে। হুম, হুম, তো এটা শুরু হয়েছিল আমার 23 সাল থেকেই, যে আমার তখনই শুনতাম যে বাঙালি এটা করছে, বাঙালি ওটা করছে, কিন্তু ত্রিপুরা থেকে কেউ সেরকম ভাবে কোনো প্রয়াস বা সেরকম কোনো চেষ্টা আমি আজ অব্দি দেখিনি। হুম, হুম, তো আমার মাথায় ছিল যে আমি কিছু একটা আলাদা করব, আর এটা সম্পূর্ণ আমার বাবাকে ডেডিকেট করা, আর সম্পূর্ণ ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে। আর আমি যেখানে থাকি বর্তমানে কলকাতা, তো বাঙালির উদ্দেশ্যে এই অসাধ্য সাধন করাটা, আমি জানতাম না যে এটা এত বড় কিছু একটা হবে। আমি সাধারণভাবে বেরিয়েছিলাম, যেরকম ভাবে অল ইন্ডিয়ার জন্য বেরিয়েছিলাম সেরকম ভাবে নর্মালি বেরিয়েছিলাম, যে আমি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পটা আমি কমপ্লিট করব আমার একটা সাধারণ সাইকেল নিয়ে। আর শুরুতেই আমাকে অনেকগুলো মানে বাধার সম্মুখীন হঠাৎ যে এত এত নেতিবাচক কথা হয়ে গেছে, তো এটা তো অবশ্যই কমপ্লিট করতে হবে। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এটা আমার কমপ্লিট করতে হবে, বাস বেরিয়ে গেলাম। আর যখন এটা আমি কমপ্লিট করলাম, তখন পর্যন্ত আমি জানতাম যে আমি হয়তো পৃথিবীর প্রথম ব্যক্তি হব যে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করলো। যার কারণে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে আমি প্রথম ব্যক্তি, কিন্তু তারপর যখন আমি অফিসিয়ালস দের সাথে কথা বলি, তখন জানতে পারি যে আমি ভারতবর্ষের মধ্যে তৃতীয়। আমার আগে আরো দুজন করেছে যারা উত্তরপ্রদেশের, আর বিশ্বের মধ্যে অষ্টম। তো এটা আমার কাছে একটা বড় পাওনা ছিল, আমার বাবাকে ডেডিকেট করা, আর আমার পুরো বাঙালি সমাজকে ডেডিকেট করা, এবং ত্রিপুরাবাসীকে, আমার পশ্চিম বাংলা এবং আমার পুরো গোটা ভারতবর্ষকে ডেডিকেট করা। ঠিক। তো পরিবারের এটা আমার কাছে লোকজন, একটা বাপি পরিবারের লোকজন কি বলছে আপনাকে, মানে তারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে? হ্যাঁ, পরিবারের লোকজন কিভাবে দেখছেন এই বিষয়টিকে? তাদের তরফে কি বলা হয়েছে, তারা কি বলছেন? হ্যাঁ, পরিবারের লোকজন বলতে দেখো, আমি সবসময় বিশ্বাস করি যে সামনাসামনি বা মুখোমুখি দাঁড়িয়ে থেকে কোনো একটা শুভেচ্ছা বিনিময় করা, তার মধ্যে যতটুকু আনন্দ থাকে সেটা হয়তো ফোনের মধ্যে সেই আনন্দটুকু হয় না। কিন্তু এতটুকু জানি যে বাবা খুবই খুশি। আর পরিবারের তো কাকা কাকি যারা আছে, আমার ভাই বোন, আমার পাড়ার, আমার স্কুলের বন্ধু বান্ধব, এবং আমার যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এবং আমার স্কুলের যারা বন্ধু বান্ধবরা রয়েছেন, এবং আমার যে বিভিন্ন কালিগ, এবং আমি যেখানে কর্মরত আছি যেসব টেকনিশিয়ান স্টুডিও, প্রত্যেকেই খুশি। এবং আমি সত্যি কথা বলতে গেলে আমি নিজে এখনো বিশ্বাস করতে পারছি না, যার কারণে আমি কোনো পোস্টও করছি না, কোনো কমেন্টও করছি না, জাস্ট আমি দেখে যাচ্ছি। কারণ আমি আমি একটা মানে সাধারণভাবে বেরিয়েছিলাম যে এটা আমি কমপ্লিট করব, কিন্তু এটা যে এত বড় একটা রেকর্ড ক্রিয়েট করবে, মানে সেটা এখনো আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি কথা এখনো বিশ্বাস হচ্ছে না। দারুণ। এই সাইকেলটা সম্পর্কে মানে আমরা যদি একটু বাপির কাছ থেকে জানতে চাই যে এই সাইকেলটার তো একটা হিস্ট্রি আছে নিশ্চয়ই, সাউন্ডটা তার তো শুনতে একটা, পাচ্ছি না। আমি বলছি যে এই যে সাইকেলটা Sound- চড়ে, আরেকবার রিপিট করলে, তোমার সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ বাপি শোনা যাচ্ছে এবারে? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমাদের কথা? সাউন্ডটা পাচ্ছি না। হ্যালো,
আমরা চট করে আরেকবার বাপিকে সরাসরি ধরার চেষ্টা করি, তবে তার আগে আপনাদেরকে আরেকবার দেখাই যেখানে যে পাহাড়ের বুকে দাঁড়িয়ে বাপি জানান দিয়েছিলেন গোটা পৃথিবীকে যে আমি প্রথম বাঙালি যে এই কাজটা করতে পেরেছি, বাইসাইকেলে করে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া, তার কিছু ছবি আপনাদের দেখাই এবং সেখানে তিনি কি বলছেন একটু শোনাই আপনাদের, শুনুন। ये जो पूरा पहाड़ देख रहे हो ना, ये पूरा का पूरा पहाड़ अभी कंप्लीट करके मुझे अभी इधर जाना है। अभी एवरेस्ट में हो रहा है बोल के मुझे अभी আমরা আজকের এই আলোচনায় এমন একটি বিষয় নিয়ে কথা বলছি, এমন একটি গৌরব, এমন একটি আনন্দের খবর আপনাদের সঙ্গে ভাগ করছি, যে খবরটি আদতেই শুধুমাত্র আমাদের রাজ্য নয়, শুধুমাত্রই আমাদের দেশ নয়, যেটা আমি প্রথমেই বলার চেষ্টা করছিলাম, এই পৃথিবীর মানে আনাচে কানাচে যেসব মানুষেরা ভ্রমণ করতে ভালোবাসেন, বেরিয়ে পড়তে ভালোবাসেন, এরকম অ্যাডভেঞ্চার জীবনকে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একটি অসাধারণ মুহূর্ত। এক যুবক তিনি তার মতো করে নিজের ইচ্ছায়, নিজের তাগিদে একেবারে এভারেস্ট বেস ক্যাম্প, সেখানে গিয়ে পৌঁছে যাবেন সাইক্লিং করতে করতে, এটা ভেবে বেরিয়ে পড়েন এবং তারপর সেই অসাধ্য সাধন শুধুমাত্র রাজ্য নয়, শুধুমাত্র দেশ নয়, গোটা পৃথিবীকে জানান দেয়া যে আমি করতে পেরেছি। আমাদের আজকের এই আলোচনায় আমরা তাকে যখন সরাসরি ধরার চেষ্টা করেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন এখনো তিনি সেই দুর্গম অঞ্চলে রয়েছেন। নেটওয়ার্ক একটি মানে বিভৎস ইস্যু এখনো আমাদের এই রকম জায়গাগুলো থেকে সরাসরি কাউকে যুক্ত করানোর, কিন্তু আমরা চেষ্টা করেছি আজকে তাকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলানোর এবং তিনি এখনো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা চেষ্টা করে যাব যদি আরেকবার তাকে আমরা ধরতে পারি এবং তার সঙ্গে কথা বলতে পারি। আমাদের আজকের এই আয়োজনে এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, আপনারাও আজ ইতিহাস করে দেখালেন। বাপি দেবনাথকে সরাসরি আপনারা এতটা দুর্গম জায়গা থেকে আমাদের জন্য তুলে ধরেছেন, এটা অত্যন্ত গৌরবের বিষয়। অর্জুন ত্রিপুরা আমবাসা থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের আজকের এই আলোচনায়। আপনারা যারা যুক্ত হয়েছেন বা ইতিমধ্যেই লিখে পাঠাচ্ছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা। আজকে হয়তো বা সকলের কথা আমরা শোনাতে পারবো না। বাপি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা তার সঙ্গে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করি। বাপি, শোনা যাচ্ছে আমাদের কথা? সাউন্ডটা একটু লাউড হোক। আচ্ছা, যেটা বলতে চাইছি যে এই যে বাইসাইকেলটি করে আপনি গেছেন এভারেস্টের বেস ক্যাম্পে, এই বাইসাইকেলটির ইতিহাস কি? কবে কেনা, কোথা থেকে কেনা, কত টাকা দিয়ে কেনা এবং কিভাবে আপনি সেই অর্থ জোগাড় করেছিলেন, সেই গল্পটা যদি একটু বলেন, বাইসাইকেলের পেছনের গল্পটা। পেছনে গল্প যদি বলি তাহলে সেটা আমার বাইসাইকেলটা কেনা হয়েছে 2023 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে। এটা বেসিক্যালি আমার এই একটা বন্ধু, মানে ও সিনেমাটোগ্রাফি প্রফেশনে আছে, ওর কাছে এটা রাখা থাকতো। তো নর্মালি আমরা বেরোতাম, কিন্তু একটা সময় আমি ওকে বললাম যে রেখে রেখে তো কোনো লাভ নেই, আপাতত আমি তোকে একটা পেমেন্ট করে দিচ্ছি, তুই আমাকে সাইকেলটা দিয়ে দে। তো বললো ঠিক আছে, তুই যেহেতু মানে রেগুলার সাইক্লিং করছিস তাহলে এটা রাখ। তো আমি এটা কিনেছি মাত্র 2400 টাকা দিয়ে। আর তারপর এটাকে আমি আমার মতন করে কাস্টমাইজ করে নিই এবং এটা একটা নাম ছিল, তো নামটা এখন আমি আর ওই নামটাই আমি ওকে আর ডাকি না। আমি যখন এভারেস্ট কমপ্লিট করি বেস ক্যাম্প, তখন থেকে এর নাম আমি রেখে ফেলেছি এভারেস্ট। কারণ এই সাইকেলটা সত্যি কথা বলতে গেলে তুমি মানে বিশ্বাস করবে না, এ এখনো অব্দি আমার সাথে কোনো বেমানি করেনি। তোমাকে লাইভের মধ্যে একটা জিনিস শুধু দেখাতে চাই, সেটা হচ্ছে ওর কিন্তু একটা জিনিস মানে অচল হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার সঙ্গ দিয়ে যাচ্ছে। সেটা আমি তোমাকে লাইভে দেখাতে চাই। আশা করি এটা দেখার পর যারা সাইকেল ভালোবাসে ওরা জিনিসটা বুঝতে পারবে।
আমরা চেষ্টা করছি, আমরা আজকে চেষ্টা করে যাব অনবরত এই ঐতিহাসিক মুহূর্তগুলো একেবারে সরাসরি আপনাদের দরবারে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, এবং এখানে কোনো ধরনের কোনো বনিতা নেই, কোনো ধরনের কোনো আগে থেকে গট আপ করা ভিডিও নেই। আমরা সরাসরি বাপি দেবনাথের সঙ্গে যুক্ত হয়েছি। আমার মনে হয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ইতিহাসেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে আমাদের প্রত্যেকের জন্য, আমাদের রাজ্যের জন্য তো বটেই। এখনো সেখান থেকে অর্থাৎ এভারেস্ট থেকে সমতল জায়গায় এসে পৌঁছননি, রাত্রিবেলায় পাহাড়ের কোনো এক দুর্গম অঞ্চলে তিনি রয়েছেন, তিনি ধীরে ধীরে নিচে নেমে আসছেন ওপর থেকে। এই রকম একটি মুহূর্তে আমরা বাপির সঙ্গে সরাসরি আজ সংযুক্ত হয়ে আপনাদেরকে বিশেষ কিছু মুহূর্ত উপহার দিতে চাইছি। এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন এভারেস্ট বেস ক্যাম্পে ভারতবর্ষের তৃতীয়, বিশ্বের অষ্টম এবং পৃথিবীর প্রথম বাঙালি হিসেবে রেকর্ড করেছেন বাপি দেবনাথ। তিনি আমাদের এই শহরের যুবক, তিনি এই রাজ্যের সন্তান এবং বর্তমানে কর্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গ তথা কলকাতায় রয়েছেন। এই বিষয়গুলো বলার পাশাপাশি তিনি ইতিমধ্যেই তার সাইকেলটির গল্প বলেছেন। সাইকেলটির নেপথ্যে যে কাহিনী, সেই কাহিনীও বোধহয় আমরা প্রথম আপনাদের দরবারে তুলে ধরলাম। কোথা থেকে কিভাবে এই সাইকেলটি কেনা, এই সাইকেলটির দাম কত তিনি চুকিয়েছিলেন, শুধু তাই নয় এই সাইকেলটি যে এখনো তাকে কোথাও বেইমানি করেনি, এই বিষয়টিও তিনি আজ সরাসরি আমাদের এই PB24 এর পর্দায় মেলে ধরলেন। আমাদের অনেক কিছু জানার তার কাছ থেকে, সেখানকার আবহাওয়া, সেখানে তিনি অক্সিজেন সম্পর্কিত কি কি ব্যবস্থা নিয়েছিলেন, সেখানে খাবার দাবার কি করেছেন, কিভাবে এতটা দুর্গম পথ গেছেন, বৃষ্টি কেমন ছিল, মানে কতটা ভয় তিনি অতিক্রম করে এই মানে দুর্জয় যাত্রা পথে নিজেকে নিয়ে সেই উচ্চতায় পৌঁছেছেন, এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত তার সঙ্গে আলাপ করার চেষ্টায় থাকবো। এবং আপনারা যারা ইতিমধ্যেই যুক্ত হচ্ছেন এই আয়োজনে, আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আরো এক বন্ধু, তিনি 9436516278 নম্বর থেকে লিখছেন, আপনাদের এই আয়োজন সত্যি অর্থে ইতিহাস, এক কথায় বলবো মাইন্ড ব্লোয়িং। এরকম একটি রাত উপহার পাবো স্বপ্নেও কল্পনা করিনি। ধন্যবাদ PB24, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরো এক বন্ধু 8794164870 নম্বর থেকে লিখছেন, PB24 কে ধন্যবাদ। আগামীকাল আর কি দেখবো জানি না, তবে রথযাত্রার সময়কালে এরকম একটি উপলক্ষ দেখতে পেরে শ্রী শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করি তিনি যাতে বাপিকে আরো আরো সুনাম দেন। অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় 8729816006 নম্বর থেকে এক বন্ধু লিখছেন, ধন্যবাদ PB24, আপনাদের কথা অনেকদিন মনে থাকবে। নিজের পরিবারে বসে এই আয়োজনটি দেখছি, মনে হচ্ছে এই গর্ব যেন আমাদের পরিবারের গর্ব। ঠিকই বলেছেন। আমরা যারা এই রাজ্যে থাকি, আমরা যারা এই দেশে থাকি, আমাদের প্রত্যেকের জন্য বাপি এখন এক রিয়েল হিরোর নাম। এই বাপিকে আমরা হয়তোবা খুব শীঘ্রই রাজ্যেও পাবো এবং তার কাছ থেকে আরো বিশদ আমরা জানতে পারবো, আরো বিশদ অনেক কিছু শুনতে পারবো। কিন্তু এই যে সরাসরি তার সঙ্গে যুক্ত করার একটি চেষ্টায় আমরা এখনো আছি এবং আমরা নিশ্চিত যে তাকে আমরা ধরতে পারবো। তার মাঝে আরেকবার আপনাদের বাপির ইদানিংকালের এই যে যাত্রা, তিনি যে এভারেস্টে গেছেন এবং সেখানে গিয়ে তিনি যে দুর্দান্ত কাজ করেছেন, তার কিছু ঝলক আপনাদেরকে দেখাতে চাইবো। যদি সেটা দেখানো যায় আমি চেষ্টা করব যদি আপনাদের সেই চিত্রগুলো আমরা তুলে ধরতে পারি। আমাদের আজকের এই আলোচনায় বন্ধুরা যারা অনবরত আমাদেরকে লিখছেন, আমাদের এই আয়োজনে শামিল হচ্ছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। 9436543500 নম্বর থেকে এক বন্ধু লিখছেন, ধন্যবাদ PB24 কে এই আয়োজনটির জন্য। আরো এক বন্ধু 965988164141 নম্বর থেকে লিখছেন, বিল্লাল মিয়া, PB24 কে ধন্যবাদ। কনগ্রেচুলেশনস টু বাপি দেবনাথ ফর অ্যাচিভিং দিস ওয়ান্ডারফুল ফিট। আরো এক বন্ধু 7085716217 নম্বর থেকে লিখছেন, দুলাল সেনগুপ্ত, ধন্যবাদ PB24, ধন্যবাদ বাপি দেবনাথ। আপনারা সত্যি অর্থেই আমাদের জন্য আলোর বর্তিকা। আপনাদের এই প্রয়াস জারি থাকুক। বাপি দেবনাথ তিনি আরো আরো সুনাম অর্জন করুন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার চেষ্টা করব যদি বাপিকে সরাসরি আমরা ধরতে পারি, যদি তার সঙ্গে কথা বলতে পারি এবং তার সঙ্গে এই আয়োজনে যুক্ত হয়ে আমরা এমন কিছু আপনাদের মানে দেখাতে পারি বা শোনাতে পারি যা আদতে আমাদের প্রত্যেকের জন্য গৌরবের হবে। বাপিকে যদি আমরা সরাসরি ধরতে পারি, আমরা চেষ্টায় আছি এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে এভারেস্ট থেকে ধীরে ধীরে সমতলের দিকে আসার চেষ্টা করছে বাপি। তিনি ইতিমধ্যেই বলেছেন কত হাজার হাজার ফিট ওপরে তিনি রয়েছেন।
আমরা যারা এখন ঘরে বসে রয়েছি, আমরা যারা নিজেদের মতো করে ড্রয়িং রুমে রয়েছি, আমরা যারা নিজেদের মতো করে ঘরে ফিরে এসেছি শান্তির জায়গায়, আপনারা সবাই মিলে একবার কল্পনা করতে থাকুন বাপি কিন্তু এরকমই একটি অবস্থানে রয়েছেন যেখানে তাকে চট করে এখন মানে আমরা ধরতে পারবো না, কিন্তু আবার চেষ্টা করেছি আমরা, বাপিকে ধরা গেছে। বাপি, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার আছে এবার। ঠিক। আপনি কিছু একটা দেখাতে চাইছিলেন আমাদের সাইকেল জনিত, সেটা কি দেখতে পারবো আমরা না কথাই? আমি আমি বেশি নড়াচড়া করার দরকার নেই, আমরা আপনাকে হারাতে চাইছি না স্ক্রিন থেকে। দরকার নেই, আমার মনে হয় দরকার নেই। বাপি, আপনি একটা জায়গায় থাকুন, আমাদের কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নড়াচড়া করেন হয়তোবা নেটওয়ার্ক সমস্যা করছে এবং তাতে করে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো না। আমরা আরেকবার চেষ্টা করব বাপিকে যদি ধরা যায় এবং তার সঙ্গে যদি কথা বলা যায়। আপনারা খুব সহজেই অনুমান করতে পারছেন আজ থেকে অনেকগুলো দশক আগে, 50-এর দশকের একেবারে শুরুর দিকে যে অসাধারণ কাজটি এই পৃথিবীর দুই দুর্দান্ত সাহসী মানব করে দেখিয়েছিলেন, যাদের কথা গোটা পৃথিবী জুড়ে আমরা প্রত্যেকে জানি, তাঁদেরই মতো করে তাঁদেরই ভাবনায় হয়তো বা জারিত হয়ে আমাদের রাজ্যের বাপি বাইসাইকেল নিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে তিনি পৌঁছে গেছেন। বন্ধু আছেন সঙ্গে, এই ফাঁকে একটু কথাও বলে নিই। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি তোমাকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে ঘটনাটাকে আমি অন্যরকম ভাবে নিচ্ছি। ওনার জন্য একটা গতি করে রাজ্য সরকার T24 এমন কিছু প্রোগ্রাম আছে, শোভন দেববর্মা রেলকে নিয়ে এটা ঘটনা বিস্তারিত আলোচনা নাই করলাম। আমি বলছি রাজ্য সরকারকে, আমরা বাংলাদেশের শুধু ওনাকে সেলুট না, সেলুট হবে যদি আক্ষরিক করতে ওনাকে একটা গভর্নমেন্ট জব দেওয়া হয়। বাংলাদেশ গর্ব। নমস্কার। সুন্দর বললেন। আমাদের সঙ্গে বাপি দেবনাথ যুক্ত হয়েছেন। বাপি, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বল। ঠিক বলছি, যেটা এই বাইসাইকেলের গল্পটি শোনার পর খুব স্বভাবতই যে প্রশ্নটা আসে যে কত দিন লেগেছে, কত ঘন্টা লেগেছে, এবং এই সাইক্লিংটা কলকাতা থেকে শুরু হয়ে কোন কোন পথ দিয়ে কি ভাবে এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছেছে, তার যাত্রা পথের গতিগুলো যদি একটু আমাদেরকে বোঝান বা বলেন। আমার রুটটা যেটা ছিল সেটা হচ্ছে কলকাতা থেকে বেনারস, বেনারস থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে গোরখপুর, মহারাজগঞ্জ হয়ে আমি সানোলি বর্ডার থেকে চিতোবন থেকে তোমার কাঠমান্ডু থেকে গুরমি, এবং গুরমি থেকে সাল্লেরি পর্যন্ত হচ্ছে তোমার রোড করা আছে, যেখান পর্যন্ত গাড়ি ঘোড়া সবকিছু চলাচল করে। সাল্লেরির পর থেকে তোমার কোনো রাস্তা নেই, ওখান থেকে তোমার পুরোপুরি পাহাড়ি রুট শুরু হয়। আর ওখান থেকে আমার খারিখোলা, জুবিং, বুপসে, পায়া, তারপর ওখান থেকে আমাকে আসতে হয়েছে মঞ্জো, এবং মঞ্জোতে এসে আমাকে 2 দিন ওয়েট করতে হয়েছে সাইকেলের পারমিটের জন্য। এবং যখন আমার পারমিটটা চলে আসে তখন আমার সাগরমাথা এন্ট্রি পয়েন্ট চেক আউট হয়। ওখান থেকে তারপর নামচে বাজারের পর থেকে আস্তে আস্তে করে আমি উপরের দিকে উঠতে শুরু করি। কতক্ষণ লেগেছে, মানে কত দিন লেগেছে আর কি এই টোটাল প্রসেসটাতে কত দিন লেগেছে? দিনটা তো আমি এখনো হিসেব করিনি, সে আমি 21শে মে বেরিয়েছিলাম, আর নেপালে প্রবেশ করেছি তোমার 5ই জুন আমি সানোলি বর্ডার দিয়ে নেপালে ঢুকি, এবং মোটামুটি আজকে প্রায় নেপালে আমার হয়ে গেছে প্রায় 40 দিনের মতন। এই যে জায়গায় জায়গায় ঘোরা, মানে অনেকগুলো জায়গা বা দেশ ছুঁয়ে যাওয়া একটা বেস ক্যাম্পে, এই যাত্রা পথে বিভিন্ন জায়গায় থাকতে লাগে, রাত কাটাতে লাগে, বা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে দেখা হয়, বিভিন্ন দোকান ইত্যাদি জায়গায় বসতে হয়, খেতে হয়, তারপর নানাভাবে নিজেকে মানিয়ে নিতে হয় এক একটি জায়গার ভাষা, লোকজন, আবহাওয়া ইত্যাদির সঙ্গে। আপনি যে এই কাজটা করেছেন এবং জায়গায় জায়গায় নিজেকে বিভিন্ন পথ দিয়ে নিয়ে গেছেন, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়েছে, সেই এক্সপিরিয়েন্স গুলো কেমন ছিল? সবটাই কি ভালো 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 দারুণ এরকম ছিল, নাকি সেখানেও বাধা বিপত্তি ছিল? না দেখো, ভালো সেটা বলবো না, আবার খারাপও বলবো না। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে তোমাকে মানুষের কাছ থেকে কোনো ভয় নেই, সেটা হচ্ছে পরিবেশের উপর। যেমন ধরো আমি যখন সাল্লেরি ক্রস করার পর আমাকে খারিখোলা পর্যন্ত আসতে হতো। এবার সেই জায়গার যে রুটটা সেটা পুরোপুরি পাহাড়ি রুট,
এবার আমাকে একটা সময়ের মধ্যে সেই জায়গা পর্যন্ত আমাকে যেতে হয়, এবং ওই রাস্তাগুলো যে ছিল ওখানে কিন্তু কোনো মানুষজন কিছু নেই। এবার তোমাকে ওই জঙ্গলের মাঝখান থেকে একা একা তুমি আসছো, এবং জায়গাগুলো হচ্ছে মানে এতটা ওয়াইল্ড এনিমেল আছে ওই রাস্তাগুলোর মধ্যে, মানে সেটা আমি জানতাম না। সেটা মানে সত্যি কথা বলতে গেলে আমি জানতাম না। আমি যখন ক্রস করে যাই তারপরে আমি ওখানে গিয়ে জানতে পারলাম, তাকসিরু বলে একটা জায়গা আছে মনেস্ট্রি, সেই মনেস্ট্রি যাওয়ার পরে আমি শুনতে পারলাম যে ওখানে 2 দিন আগে চিতাবাঘ দেখা গেছে। এবং চিতাবাঘ ওটা ম্যাক্সিমাম যেটা আসে ওগুলা গাধা, তারপর ওখানের যে বিভিন্ন তোমার কুকুরগুলো আছে ওগুলো শিকার করার জন্য। আর আরেকটা হচ্ছে তোমার অযোধ্যা থেকে যখন আমি রাম মন্দির ক্রস করে যখন মহারাজগঞ্জের ওদিকে যাই, তো রাত্রিবেলা হয় এবং সেখানে আগামী কোনো কিছু নেই। তো যার দরুন হয়েছে কি আমার ওই দিকটাতে থাকার জন্য আমার একটা পুরনো হোটেলের মতন ছিল, ওটার মধ্যে আমার থাকতে হয়েছে। কারণ এছাড়া কোনো শেল্টার নেওয়ার মতন কিছু নেই। কারণ মানে এমন এমন কিছু জায়গাগুলোতে আমাকে রাত্রিবেলা কাটাতে হয়েছে যেখানে আমি মানে টেন্টের মধ্যে ঢুকে গেছি, তারপর সেখান থেকে কিন্তু আমি সকাল না হওয়া পর্যন্ত আমি বেরোইনি। কারণ আমি জানি আমি ওখানে যদি একটা লাইট জ্বালাই সেটা একটা সিগন্যাল হবে, সেটা হতে পারে ওয়াইল্ড অ্যানিমেলের জন্য, বা কোনো একটা দুষ্কৃতি বা কোনো একটা ছিনতাইকারী কিছু না কিছুর জন্য। তো এইরকম অনেকগুলো জায়গায় আছে। আরেকটা হচ্ছে তোমার পায়া। পায়া যখন আমি ক্রস করি, আমার সন্ধ্যের আগে পায়া যে কোনো ভাবে আমার পৌঁছাতে হবে। আর পায়া পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে 5 কিলোমিটার রাস্তা আমার ক্রস করতে হয়। কিন্তু সেই 5 কিলোমিটার রাস্তা আমার মোটামুটি প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগেছে। কারণ ওটা আমার মানে একটা পাহাড় থেকে নামলাম এবং আরেকটা পাহাড়ে উঠলাম। এবার পুরো সাইকেলের যে ওজনটা সেটা আমাকে কন্টিনিউ নিজের কাঁধের উপর নিয়ে করতে হচ্ছে। আর তার উপর চলছিল তোমার বৃষ্টি। তো এই সিচুয়েশন গুলো এমন এমন ক্রিয়েট হয়েছে যেগুলো আমি কোনোদিনও কল্পনা করিনি। আর রাত্রিবেলা থাকার যে জায়গাটা, সেটা না কোনো গ্রাম আছে, না কোনো বাড়ি ঘর আছে, না কোনো লজ আছে। আমাকে কন্টিনিউ চলার উপর থাকতে হয়েছে। এবং আমার চেষ্টা ছিল যে যেই জায়গাতেই থাকে না কেন লোকজন যাতে থাকে। কারণ নেপালের হিমালয়ান জঙ্গল এমন একটা জঙ্গল যেখানের মধ্যে তুমি ভ্যারাইটি পেয়ে যাবে, দিনের বেলা কিছু পাবে না, কিন্তু সন্ধ্যের পর থেকে ওটা শুরু হয় আস্তে আস্তে ওর ভয়ানক রূপ। আর হিমালয়ের মধ্যে তোমার যে মনসুন, সেই মনসুনের ভ্যারাইটি অনেক রকম। এখন দেখছো তুমি সূর্য উঠছে, 2 মিনিটের মধ্যে বৃষ্টি নেমে যাবে, আবার 2 মিনিট পরেই পুরো কালো হয়ে অন্ধকার হয়ে মেঘ চলে আসছে। আর যেহেতু রাস্তাগুলো খুব খারাপ ছিল, আমাকে কন্টিনিউ স্টেপ বাই স্টেপ নিচের দিকে নামতে হয়েছে। তো ওই জায়গাতে আমার সময়টা অনেক একটু আটকাই এখানে বাপি। এই যে আপনি কথাগুলো বলছেন একেবারে রূপকথার মতো লাগছে, মনে হচ্ছে যে জীবনানন্দ দাশ কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখা আমরা পড়ছি। এই যে দারুণ ভাবে মানে নিজের এক্সপিরিয়েন্স গুলো আপনি শেয়ার করছেন, ওয়েদারের কথা বলছেন, টেম্পারেচারের কথা বলছেন, এক একটা মুহূর্তের কথা বলছেন, গা মানে হিম হয়ে আসা এক একটা মুহূর্তের কথা বলছেন। এগুলোর জন্য তো আপনি নিজেও ওয়েল রিহার্স ছিলেন না। এটা তো কোনো মঞ্চে উঠে অভিনয় করা নয় যে অনেকবার আমি রিহার্সাল করলাম তারপর গিয়ে আমি অভিনয় করলাম, বা অনেকবার আমি একটা বিষয় পড়লাম গিয়ে পরীক্ষা দিলাম। এটা তো ফার্স্ট টাইম, মানে আপনি যা যা এক্সপিরিয়েন্স করছেন সেটাই প্রথমবার ঘটছে আপনার জীবনে। তো কোথাও কি ভয় কাজ করেনি বা মনে হয়নি যে ও মাই গড, এরকম কোনো ফিলিং কখনো আসেনি মনের মধ্যে? যদি তুমি ওই জায়গাটা মনে পড়লে সত্যি কথা বলতে গেলে এখনো ভয় হয়। সেটা হচ্ছে পায়ার একটা জায়গা আছে যেখানটাতে মানে ওই জায়গাটা পুরোপুরি মানে মাটির ধস নেমে ভেঙে গেছে। এবার ওই জায়গাটাতে আমার 5 মিটার জায়গা, এবার 5 মিটার জায়গা সাইকেলটাকে আমি করে এপার থেকে ওপারে নিয়ে যাব, সেটার জন্য আমাকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কসরত করতে হয়েছে। এবং ওই জায়গাটা যদি আমার এক চুল পরিমাণ, আমি আমার ফেসবুক প্রোফাইলেও আমি সেটা পোস্ট করেছি জায়গাটা, সেটা সম্পূর্ণ করার পর। কারণ ওই জায়গাটার মধ্যে এমন একটা সিচুয়েশন ছিল যে গাছের ডালের সাথে আমি ধরে রেখে আমার পায়ের জুতোর মধ্যে সাইকেলটাকে পুরো আটকে টেনে টেনে আমি নিয়ে এসেছিলাম। মানে আমার কাছে ছিল যে হয় সাইকেলটা নিচে পড়বে আর নয় আমি নিচে পড়বো, কিন্তু আমার কাছে ছিল যে আমার দুজনকে আমার এই পার থেকে ওপারে যেতে হবে। আর ওটা ছিল পুরো পাথরে 45 ডিগ্রি বা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং বৃষ্টির মধ্যে। তো
তো ওখান থেকে যে টেনে হিচড়ে সাইকেলটাকে নিয়ে এসেছি, মানে ওই দিনের পর থেকে প্রায় আমি 2 দিন রাত্রেবেলা আমি ঘুমাতে পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি এখনই পাহাড় থেকে পড়ে গেছি, জাস্ট এইমাত্র পড়ে গেলাম। আমি আমার প্রোফাইলে মেনশন করেছিলাম যে মৃত্যুকে ছুঁয়ে এলাম, সত্যি আমি মৃত্যুকে ছুঁয়ে এসেছি। আর ওই জায়গাটা আমার কাছে সব থেকে বড় বিভীষিকা ছিল। আর আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে বুকসে থেকে যখন আমি পায়াতে আসি, ওই জঙ্গলটা মানে এতটা ভয়ানক, এতটাই ভয়ানক, মানে সীমার বাইরে। বৃষ্টি হচ্ছে, পুরো কুয়াশায় অন্ধকার, 5 মিটার দূরত্বের কিছু দেখা যাচ্ছে না। একটার পর একটা সিঁড়ি নামছি, পুরো জায়গাটুকু অন্ধকার। মানে দিনের বেলা 12টা বাজে, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে তুমি সন্ধ্যে 7টার সময় আমি জঙ্গল ক্রস করছি। আর এতটা ধীরে ধীরে আমাকে নামতে হচ্ছে, কিন্তু আমাকে সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, নয়তো আমি রাত্রেবেলা ওই জঙ্গলের মধ্যেই থাকবো। ঠিক এই লম্বা প্রসেসে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা মানে প্রধানত ছিল, বা খাওয়া দাওয়া কিসের ওপর নির্ভর করে এতটা যাত্রাপথ আপনি পাড়ি দিলেন বাপি, সেটা নিয়ে একটু বলবেন? কি কি খেয়েছেন সকালে, দুপুরে বা রাতে? খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গেলে, যতদিন পর্যন্ত ভারতের মাঝখানে মানে ভারতের মধ্যে ছিলাম, ততদিন পর্যন্ত তো ধাবাতে খাওয়া দাওয়া হয়ে যেত, নিজে কিছু বয়েল করে নিতাম। কিন্তু নেপালে ঢোকার পর খাওয়া দাওয়া পুরোপুরি পাল্টে গেছে। কারণ নেপালে তুমি যদি একটা ডাল ভাতও খাও, সেটা তোমার 200 টাকা লাগবে, নয়তো 300 টাকা লাগবে। এবার সেই কারণে আমার হয়েছে কি, আমি বিভিন্ন জায়গাতে বয়েল করে নিতাম। যখনই কোনো একটা জায়গা পেতাম, সেখানে আমি নিজের মতন করে কিছু সিদ্ধ করে নিতাম, যেমন সয়াবিন, ডাল, চাল, আলু, সেগুলো আমার সবসময় আমার কাছে স্টক থাকতো। আর সাল্লেরি ক্রস করার পর সেটা পুরো পাল্টে গেছে, কারণ সাল্লেরি ক্রস করার পর থেকে আমি বৃষ্টির মধ্যে পড়ে গেছি। আর তখন তো আর কোনো কিছু রান্না করার সুযোগ থাকবে না। তখন আমি মোটামুটি ধরো ওই চিড়ের প্যাকেট, তারপর বিভিন্ন ধরনের শুকনো খাবার, ওগুলো কালেক্ট করি। আর নামচে বাজারের পর থেকে মোটামুটি আমি 5 কিলো খাবার আমি আমার স্টকে নিয়ে নিই। কারণ 120 টাকা যে প্যাকেটটা, সেটা নামচে বাজারে হয়ে যাচ্ছে 500 টাকা। 20 টাকার দামের বিস্কিটের প্যাকেটটা 200 টাকা। 50 টাকার দামের একটা স্নিকার চকলেট, সেটা গোরখ শেপে তোমার 500 টাকা করে সেল হচ্ছে। 1 লিটার জলের দাম 200 টাকা লিটার। তো ওটা তো আমার পক্ষে পসিবল না যে এত করে, তো যার কারণে আমার ম্যাক্সিমাম শুকনো খাবারের উপর চলছে। আর কিছু ফুড সাপ্লিমেন্টারি আমার কাছে ছিল। আর সেখানে আরেকজনের নাম না বললে নাই হয়, না তেনজি শেরপা, তিনি একজন মাউন্টেনার, 9বার সামিট করেছেন। ওই দাদা আমাকে কন্টিনিউ গাইড করে গেছে যে তোমাকে এরকম ফুডগুলো তুমি কালেক্ট করো, ওগুলো তুমি নিয়ে যাও। ঠিক, আপনি আপনার ফেসবুকে লিখেছেন দি ম্যান বিহাইন্ড মি, এই বলে আপনি ছবিও দিয়েছেন ওই ভদ্রলোকের, তেনজি শেরপার। হ্যাঁ, ওই দাদার নাম এই কারণে আমি মেনশন করলাম, কারণ যখন আমি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় আমি প্রজেক্ট ফাইল জমা দিয়েছি, সবাই হেসে তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে। তখন এই মানুষটা আমাকে ফার্স্ট বলেছিল যে চেষ্টা করো, হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, কেউ আমাকে সাপোর্ট করুক বা না করুক, কেউ আর্থিকভাবে করুক না, অ্যাটলিস্ট মানসিক ভাবে মানুষটা পাশে থাকুক, সেই জিনিসটুকু আমি ত্রিপুরার রাজ্য সরকারের কাছ থেকে আমি পাইনি। কিন্তু ওই মানুষটা আমার কাছে পাশে দাঁড়িয়েছিল। ইভেন যে পারমিটটা বার করতে মোটামুটি 1 মাস সময় লাগে, সেই পুরো পারমিটের খরচা ওই মানুষটা দিয়েছে। তাও 2 দিনের মধ্যে আমাকে পারমিটটা বার করে দিয়েছে। যদি পারমিটটা না হতো, তাহলে আমি সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করতে পারতাম না। তো অবভিয়াসলি সেই মানুষটা আমার কাছে আপনার শুনে ভালো লাগবে। সমীর সাহা তিনি লিখেছেন, বাপি দেবনাথ তোমার প্রতি ভালোবাসা রইল। বাপি দেবনাথ আমাদের পাড়ার ছেলে, গ্রামের নাম নয়ানিয়ামুরা, চন্দ্রপুর। বিবেক নাথ আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিষান সাহা কনগ্রেচুলেশনস লিখছেন। এদিকে রাজীব আচার্য তিনি লিখছেন, আমরা ভারতের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরাবাসীর জন্য সত্যি খুব গর্বিত, কারণ একটি সাইকেল নিয়ে এভারেস্ট অভিযানে সফলতা লাভ করে পুরো ভারতের কাছে এক গর্বের বিষয় আপনি তৈরি করেছেন। এই শপথ নিয়ে যে উনি এখন ওই জায়গায় আছেন, তা খুবই খুশি। আর বিশেষ করে সরাসরি আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আমাদের সামনে তাকে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বাপি, আরেকটি বিষয় যেটি আপনার কাছ থেকে জানতে চাইব, যে আবহাওয়া তো এত ঘন ঘন পরিবর্তন হয়, এবং যে প্রশ্নটির জন্য আমি নিশ্চিত দর্শকরা যারা আজকের এই আয়োজন দেখছেন তারা অনেকেই মুখিয়ে আছেন, হয়তোবা তারা নিজেরাও আপনাকে করতে চাইবেন, যে সেখানে ঠান্ডা কেমন,
এই ঠান্ডাকে আপনি কিভাবে প্রতিহত করেছেন, কিভাবে নিজেকে রাত্রিবেলায় বাঁচিয়ে রেখেছেন এবং সকালবেলায় ঠান্ডার অনুভূতি কেমন ছিল, এটা নিয়ে একটু বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে যখন এখন তো বর্তমানে গরম চলছে, অযোধ্যাতে যখন চলেছিলাম তখন ছিল 47 ডিগ্রি এবং প্রচন্ড লু, এবং সেখান থেকেই হঠাৎ করে যখন 15 দিনের মধ্যেই একটা বিরাট বড় একটা পরিবর্তন তাপমাত্রার, স্যালারি ক্রস করার পর 15 ডিগ্রি এবং তারপর থেকে 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 6 ডিগ্রি, এবং যখন আমি গোরক্ষেপে ছিলাম সকালবেলায় 0 ডিগ্রি। তো সাইকেলটা ধরা সেটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার ছিল। আর গ্লাভস নিয়ে তো তুমি সেটা করতে পারবে না, কারণ রাইডিং গ্লাভস আলাদা, আর নিজের আঙ্গুলগুলোকে গরম রাখার জন্য যে গ্লাভসটা, ওয়ার্ম গ্লাভস, সেগুলো আলাদা, সেটা কন্টিনিউস স্লিপ করবে। তো আমাকে পুরো আঙ্গুল মানে সেই রডের উপর দিয়েই চালাতে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ওটা আমার কাছে খুব খুব টাফ ছিল, খুব মানে সীমার বাইরে। আর বডি ওয়ার্ম রাখার জন্য তো আমি নর্মালি স্যালারি থেকে একটা ওয়ার্ম জ্যাকেট নিয়েছিলাম, যেটা আমাকে কভার করেছিল। আর রাত্রিবেলা স্লিপিং ব্যাগ আছে, তো ওটা মোটামুটি টেম্পারেচার 10 ডিগ্রি পর্যন্ত কভার করে। আর যে জ্যাকেটটা আছে ওটা অ্যাটলিস্ট -1 পর্যন্ত কভার করে। তো ওই জ্যাকেটটা আর স্লিপিং ব্যাগটা আমাকে রাত্রিবেলায় মোটামুটি রিলিফ দিয়েছে। আর এছাড়া যদি বলো যে সাইকেলটাকে কি করে এত ঠান্ডার মধ্যে হাত দিয়ে ধরেছি, ওটা একটা জিদ ছিল, আর কিছু না। আমার হাত মোটামুটি অবশ হয়ে যেত, কিন্তু তারপর আমার কাছে জাস্ট একটা জিনিস মনে হতো যে 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যাবে, কোনো চাপ নেই। জাস্ট ওইটুকু মেনটেন করতাম। আর পায়ের আঙ্গুল তো পুরো অবশ, সেন্স ছিল না। মানে গোরক্ষেপ, এভারেস্ট বেস ক্যাম্প, তারপর আবার গোরক্ষেপ 3 দিন পায়ের আঙ্গুলে কোনো সেন্সই ছিল না, জাস্ট নর্মালি চলতাম। এখন আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে। একটু একটু মানে একেবারে ঘরোয়া আড্ডায় থাকলে যেভাবে কথা বলা হয় বন্ধুদের সঙ্গে, ভাইদের সঙ্গে, দাদাদের সঙ্গে, ওই রকম ভাবে একটা প্রশ্ন করছি। এটা ইন্টারভিউর প্রশ্ন হিসেবে আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমি খুশি হব। হাত জোর করে ক্ষমাও চেয়ে নিচ্ছি যদি আপনার এই প্রশ্ন কোথাও আপনাকে আঘাত দেয়, কিন্তু খুব মানে বন্ধুত্বের অধিকারে বা সম্পর্কের অধিকারে বলছি যে এই পাগলামিটা করার কি প্রয়োজন ছিল, মানে কিসের তাগিদে? এটা তো বাপি যিনি কলকাতায় কাজ করছেন, সিনেমাটোগ্রাফারের কাজ করছেন, এডিটিং এর কাজ করছেন, ভালোই তো চলছিল সবকিছু। হঠাৎ করে এই রকম একটি কোট অ্যান্ড কোট পাগলামি করার মানে ডাক কে দিল হঠাৎ করে? এটা না করলে কি হতো? মৃত্যুর ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, শরীর খারাপের কথা আগাম জেনে, পশু পাখিদের ভয়, রাত্রিবেলা আক্রান্ত হওয়ার নানা ধরনের মানে ব্লু প্রিন্ট ইত্যাদি তো তৈরিই থাকে এরকম পাহাড়ি পথে। এরকম একটি রিস্ক নেয়ার ডাক কে দিল বাপিকে, কেন? দেখো, আমি মানে আমার যে প্রফেশনটা, সেই প্রফেশনটাতে মানে এত কাজ করে নিয়েছি, আর এতগুলো ডকুমেন্টারিও কাজ করেছি, আর নিজে প্রচুর দেখি, অ্যাডভেঞ্চারাস ব্যাপারগুলো নিজে খুব দেখি। আমি বরাবরই সবসময় একটু ভিন্ন জিনিসটা করতে বেশি পছন্দ করি, প্লাস আমার কাছে মনে হয় যে কিছু একটা আলাদা করার প্রয়োজন। এবার দেখো, আমার যারা বন্ধু বান্ধব আছে, আমার যারা মানে স্কুলমেট আছে, ওরা এক একজন এক একটা ফিল্ডে স্টেবল আছে, আমি নিজে একটা ফিল্ডে আছি। তো এখান থেকে আমি অনেকগুলো সিনেমা দেখতাম, যার মধ্যে থেকে আমার কাছে সব থেকে বেশি ইন্সপায়ার যেটা করেছে মাউন্টেন, আরেকটা হচ্ছে দ্য সামিট, 14 পিক, নিমাই পুরজা, যিনি 189 ডেজের মধ্যে 14টা মাউন্টেন পিক 8000 মিটারের ওটা কমপ্লিট করেছেন। মানে তারপর থেকে মাথার মধ্যে একটা ভূত চেপে গেছে যে আমাকে কমপ্লিট করতে হবে। এবার ধরতে পারো এটা আমার স্টার্টিং, যে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প আমি এটা কমপ্লিট করলাম। আর বাঙালি হিসেবে একটা জিদ ছিল, সবসময় তো শুনি যে পশ্চিমবাংলা থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে হচ্ছে, অ্যাটলিস্ট ত্রিপুরা থেকে তো কিছু একটা হোক। আমার ওটাই একটা জিদ ছিল, আর কিছু না। মানে ওই পাগলামি বলতে গেলে ওটাই ছিল যে আমাকে ওই জিনিসটা করতে হবে, যে অন্তত একটা একটা টাইটেল থাকুক, যেটা মানে অ্যাটলিস্ট ত্রিপুরার মধ্যে থাকুক, যে নামটা কেউ মুছতে পারবে না। আর আমার বাবা কোনোদিন যাতে না বলতে পারে যে আমার যে কলিগ আছে ওর ছেলে এটা করছে, ওর মেয়ে এটা করছে। অ্যাটলিস্ট আগামী দিনে আর কোনো দিন বাবা আমার সামনে এই কথাটা বলতে পারবে না। ইভেন এখন আমি একটা জিনিস বলতে পারবো, আমি যেটা করে দিয়েছি সেটা আর কেউ কোনো দিন করতে পারবে না। আর কেউ যদি করেও সেটা দ্বিতীয় হবে, প্রথম কোনো দিন করতে পারবে না। ওটা এটা জিত ছিল আমার। এটাই
পাগলামির একটা সব থেকে বড় কারণ, আর কিছু না। আপনি আপনি যখন রাজ্যে ফিরবেন, মানে এই অসাধারণ সাফল্যের পর আপনি তো টুডে টুমোরো রাজ্যে ফিরবেন এবং এখানে ফিরে নিশ্চয়ই আপনি নানা জায়গায় নানা অনুষ্ঠানে সংবর্ধিত হবেন, এটাও আমরা জানি। এবং আপনাকে ইতিমধ্যেই আমরা বলেছি PB24 পরিবার মুখিয়ে থাকবে আপনাকে প্রথম এই রাজ্যে সেই অর্থে মানে শ্রদ্ধা জানানোর জন্য, আপনার এই কৃতিত্বের জন্য, আপনার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু তারপরেও বলি, আপনি রাজ্যে ফিরে প্রথমেই কার সঙ্গে দেখা করতে চাইবেন? মনের মধ্যে কি ঘুরছে? কাকে প্রথম দেখতে চাইবেন? এখানে যদি সবার আগে হয় সেটা হচ্ছে বাড়িতে, তো অবশ্যই সবার আগে যাব, বাবার সাথে ফার্স্ট দেখা। আর তারপরে যার বাড়িতে ডাইরেক্ট আমি আমার সাইকেলটা নিয়ে যেতে চাই, উনি হচ্ছেন আমার সঞ্জয় সিনহা স্যার, আমার বন্ধু। মানে স্যার বলা ভুল হবে, উনি আমার বন্ধু, প্রতিটা মুহূর্তে আমাকে সবসময় গাইড করেন। তো ওই স্যারের বাড়িতে আমি যাব প্রথমে। আমার বাবার সাথে তো অবশ্যই দেখা হবে। তারপর আমার পাড়ার মধ্যে আমার পাড়ার বন্ধু বান্ধব, আমার পাড়ার দাদারা আছে, ওদের সাথে আমার প্রয়াস সামাজিক সংস্থা, আমার নোয়ানিয়ামুরা, আমার লাড্ডু চৌমনির আমার বন্ধু বান্ধব। তো ওখানকার সবার সাথে দেখা করার পর আমার এই আধ ভাঙ্গা সাইকেলটা নিয়ে সঞ্জয় সিনহা স্যারের বাড়িতে, আর তারপরে আমি আমার স্কুল, আমার অল ইন্ডিয়া কমপ্লিট করার পর আমি সবার প্রথম এসে আমি আমার স্কুলে গেছিলাম। তো এবারও আমি আমার স্কুলেই যাব, কারণ শুরুটা আমার স্কুল থেকেই হয়েছিল। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি যদি বাপি এই সঙ্গে থাকেন। আপনি কে আছেন? নমস্কার। নমস্কার সুব্রদা, আমি বাজারঘাট থেকে ব্যাপারে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আরো অনেকদিন বলেছি যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু অজানা তথ্য জানতে পারি। আজকে আমাদের যে বাপি দাদা বা বাপি বাবু বা বাপি ভাই যে জিনিসটা করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, মানে সেটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু সেই জিনিসটা আমরা জানতেই পারতাম না যদি PB24 আজকে সেই বাপিটাকে সামনে না আনতো। তাই বলছি PB24 আমাদের কাছে পরিবারের একটা অংশ হয়ে গেছে। PB24 রাত্রি 10টার সময় না দেখলে মনে হয় কি একটা মিস করে ফেলেছি, কি একটা হারিয়ে ফেলেছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে ছিলেন, আন্তরিক কৃতজ্ঞতা। বাপি, আরেকটা বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই, মানে এই যে আপনি এরকম একটি প্রফেশন বলবো, প্যাশন বলবো, যাই বলি না কেন, যে শব্দ দিয়েই আখ্যায়িত করা হোক আপনার এই কর্মকাণ্ডটিকে, আমাদের রাজ্যের মা বাবারা যাদের ছেলেমেয়েরা হয়তোবা ঠিক একইভাবে আপনাকে নকল করতে চাইবেন বা আপনার এই বিষয়টি দেখে তারা নিজেরা এতটাই মোটিভেটেড, তারাও এই পথ বেছে নিতে চাইবেন, সেই সব মা বাবাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখো, প্রত্যেক মা বাবাই চায় ছেলে মেয়ে একটা সুস্থ জায়গায় থাকুক, সুস্থ একটা প্রফেশনে থাকুক। যেমন আমার বাবা বলো বা আমার মা বলো, প্রত্যেকেই চিন্তা করতো। কিন্তু আমি এটা যখন করছি, আমি কিন্তু আমার নিজের একটা জায়গা আগে স্থির করে নিয়েছি, আমার একটা জায়গা স্টেবল করে নিয়েছি। তো আমি এটাই বলবো যে আগে নিজের একটা জায়গা, নিজের একটা ভিত তৈরি করো, নিজের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করো, একটা কমিউনিকেশন স্কিল বানাও। তারপর তুমি তোমার একটা প্রফেশন একটা রেডি করে তারপর তুমি তোমার মতন করে বেরিয়ে যাও। এবার দেখো, তোমার কাছে যদি সেই স্কিলটা না থাকে, তোমার যদি কমিউনিকেশন যদি স্ট্রং না হয় বা নেটওয়ার্ক যদি স্ট্রং না হয়, তুমি যে কোনো জায়গায় গিয়ে আটকে পড়বে। এই যদি সেই জিনিসটা না করে বেরোতাম, আজকে কিন্তু আমি নেপালের মধ্যে এসে আটকে যেতাম। আমার কাছে সব থেকে বড় যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে আগে নেটওয়ার্ক। তো যারাই আমার মতন বেরিয়ে যেতে চাও, প্রথমে নিজের ছোট জায়গাটুকু করো, ছোট জায়গা থেকে আস্তে আস্তে তুমি বড় জায়গায় স্টেপ দাও। আমিও কিন্তু একদিনে এত বড় স্টেপটা দিইনি, আমি আগে নিজের জায়গাটুকু তৈরি করেছি, তারপর আস্তে আস্তে আমি আমার নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছি। আপনাকে স্বপ্ন দেখাটা ভুল নয়। ঠিক ঠিক। আপনাকে প্রথম পাহাড়ের সঙ্গে কে পরিচয় করিয়েছিলেন? কোনো বই, না সিনেমা, না বাবা, না মা, না অন্য কোনো বন্ধু? কিভাবে পাহাড়ের সঙ্গে প্রথম আলাপ হয় আপনার? পাহাড়ের সাথে বন্ধুত্ব সেটা হচ্ছে আমি ফার্স্ট যখন দার্জিলিং যাই, সেটা আমার একটা কোন ডকুমেন্টারি একটা কাজ ছিল। তখনই আমার কাছে মনে হয়েছে যে পাহাড় এমন একটা জায়গা যেখানে পাহাড় আমাকে প্রচুর জিনিস শেখায়, প্রচুর। মানে কোন সাল সেটা? কোন সাল, মানে কোন সালের কথা বলছেন আপনি? মোটামুটি 2002। আচ্ছা। বলো। আমরা শুনছি। হ্যাঁ, তারপর দার্জিলিং এ গিয়ে মনে হলো যে পাহাড় অনেক কিছু শেখায়। মানে
হ্যাঁ, অবশ্যই শেখায়। কারণ তুমি যদি সমুদ্রের কাছে যাও, সমুদ্র কিন্তু তোমার কাছে তোমার আর্তনাদটাকে তোমার টেনে নেবে। তুমি সমুদ্রের সাথে দিনের বেলা যখন থাকবে তুমি একরকম থাকবে, রাত্রিবেলা যখন বসবে সমুদ্র তোমার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু পাহাড় সবসময় তোমার বন্ধু রাখবে। কখনো তোমাকে নিজের মতন টানবে, আবার কখনো তোমাকে এমন ভাবে ছেড়ে দেবে যে তুমি স্ট্রাগল করে তার কাছে যেতে হবে। সে তোমাকে দেখাবে যে সে তোমার কাছে আছে, কিন্তু তাকে পেতে গেলে তোমাকে কয়েক কিলোমিটার হাঁটতে হবে। এবং এটা কিন্তু আমাদের নিজেদের লাইফের মতন। যেমন তুমি ওপরে উঠতে গেলে তোমাকে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, নামতে গেলে 2 সেকেন্ডে নেমে যাও। তো অবভিয়াসলি সেটা তো আমার লাইফের সাথে মানে খুবই মিশে আছে না ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যে পাহাড় বহুত কিছু শেখায়, বহুত কিছু। এখন আপনি যেখানে আছেন সেখানে মানে এখন রুটিনটা কি হবে, এখন কি করবেন? ধরুন এখন তো রাত বাজে প্রায় 11টা, এখন আপনার রুটিন কি হবে এখানে? আমার রুটিন কি, আমি জাস্ট এই যাব সকালবেলা মোটামুটি 8টা-9টার সময় উঠবো, তারপর বেরিয়ে যাব নামচে বাজারের জন্য। তারপর আপনার সমতলে আসতে কিংবা কলকাতায় ফিরতে কতদিন লাগবে আরো? দেখো, এবার সমতলে ফিরতে তো বেশিক্ষণ লাগবে না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে ডুবসে পায়া সুরকে 3টে জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে, মোটামুটি 40 থেকে 47টা জায়গায় ল্যান্ডস্লাইড। এবার যার কারণে রাস্তাঘাট সব বন্ধ। এবার ওই 3টে জায়গায় ক্রস করতে, জায়গাটুকু খুব বেশি নয়, মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার। এবার জায়গাটুকু ক্রস করতে আমার মোটামুটি প্রায় 4 থেকে 5 দিন লাগবে, কারণ আমি রাস্তা দিয়ে আসতে পারবো না, আমাকে পাহাড় টপকাতে হবে। তো ওখানে আমার 6 দিন লাগবে। আর তারপর আস্তে আস্তে আমি মোটামুটি ধরো 15 থেকে 20 দিনের মধ্যে আমি আগরতলায় ঢুকে যেতে পারবো। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমরা প্রত্যেকে মিলে আপনার জন্য অপেক্ষা করব বাপি, এবং আমরা সবাই মিলে একযোগে আপনাকে আরেকবার একেবারে বুকে জড়িয়ে ধরে কনগ্রেচুলেশন বলতে চাইবো। আমরা সবাই মিলে আপনার জন্য গৌরবান্বিত, গোটা রাজ্য আপনার জন্য গৌরবান্বিত, গোটা দেশ এবং পৃথিবীর নানা প্রান্ত, আমি জানি নানাভাবে আপনার এই খবর যখন ছড়িয়েছে আমরা নানাভাবে আপনার জন্য গৌরব বোধ করছি। আপনি সুস্থ থাকুন, খুব সুন্দরভাবে এবং সহজভাবে দারুণভাবে শরীরকে ঠিক রেখে আপনি নিচে নেমে আসুন। ত্রিপুরা আপনার জন্য বরণমালা নিয়ে অপেক্ষা করছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমরা আরেকবার আপনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আপনার মানে এই অসাধারণ সাফল্যে PB24 পরিবার, প্রতিবাদী কলম পত্রিকা পরিবার এবং প্ল্যানেটিস্ট পত্রিকা পরিবার, আমরা এই 3টি পরিবারের তরফ থেকে একযোগে আপনাকে সবাই মিলে ধন্যবাদ বলছি। এবং আমাদের সম্পাদক শ্রী অনল রায়চৌধুরী, তিনি বিশেষ করে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন আমাকে খুব স্পেসিফিক্যালি আপনাকে যাতে অন্তত সরাসরি এই বার্তাটুকু আমরা পৌঁছে দিই। অনেক অনেক ধন্যবাদ বাপি, আপনি আমাদের সময় দিয়েছেন। এই রকম একটি অবস্থার মধ্যে থেকে আপনি সরাসরি রাত প্রায় 11টা পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন, এই কথা আমরা ভুলবো না কোনোদিন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, খুব সুস্থভাবে দারুণভাবে ফিরে আসুন আপনি। ধন্যবাদ দাদা। আপনারা যারা সরাসরি এই আয়োজনে যুক্ত হয়েছেন, আপনারা দেখেছেন, আপনারা শুনলেন, আমরা রীতিমতো একটি অসাধ্যকে সাধন করার চেষ্টা করলাম আমাদের মতো করে। আমরা জানি প্রতিকূলতা ছিল, আমরা জানি হয়তোবা খুব ভালো দেখা যায়নি, খুব ভালো শোনা যায়নি, কিন্তু আমরা শুধু এইটুকুই চেষ্টা করেছি, যদি আপনাদের কাছে বাপির কথাগুলো, বাপির বক্তব্যগুলো, তার আবেগ, তার অনুভূতি, তিনি কিভাবে এই বিষয়টিকে অর্জন করেছেন সেই কথাগুলো আপনাদেরকে শোনাই, এই আমাদের অভিপ্রায় ছিল। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।